দেখ, তোর কিন্তু ভালো হবে না আমার সঙ্গে এমন কাজ করলে। তোর জীবন কিন্তু আমি পুড়িয়ে ছাই করে ফেলবো। তুই আর কি ছাই করবি আমার জীবন? যে অভিনয় করেছিস এতেই আমার জীবন পুড়ে ছাই হয়ে গেছে। এখন মৃত লাশের মতো রয়েছি। দেখ, সেই বিষয়টার জন্য আমি তোর কাছে মাফ চাইছি। এখন ভাবছে কি করবি। সেদিন যদি তুই সামান্য একটা কথা বলতি তাহলে আমার জীবন বেঁচে যেত। পুরো গ্রামের মধ্যে আমাকে আর আমার পরিবারকে গ্রাম ছাড়া হতে হতো না। তুই যদি এখন আমার সঙ্গে এমন করিস, তাহলে কি তোর পরিবার গ্রামে ফিরে আসতে পারবে? তুই ভুল ভাবছিস, প্লিজ আমাকে ছেড়ে। তা তো ভালো করে জানি আমার পরিবার আর গ্রামে ফিরতে পারবে না, কিন্তু আমি সহ আমার পরিবার জ্যান্ত লাশের মতো রয়েছে। যেমন তোকেও তেমন করব। আমার কথা মনে হলেই তুই যেন কান্না করতে থাকিস। তখনই পপি পুনরায় স্বাধীনের কাছে গিয়ে পা ধরে বলতে লাগলো। দেখ, যা করেছি ভুল করেছি, আমি নিজেও স্বীকার করছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে। হা হা হা, মাফ? আর তোকে কখনোই না। কথাটি শেষ না হতেই স্বাধীন পপিকে ধাক্কা দিয়ে ঘাসের উপর ফেলে দেয়। তারপর স্বাধীন পপির শরীরের উপর ওঠে। স্বাধীনের এমন ভয়ঙ্কর রূপ দেখে পপি কান্না করতে লাগে আর বলতে লাগে, প্লিজ আমাকে ছেড়ে দে, আমি বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলবো। বিশ্বাস? আর তোকে কখনোই না। তোকে বিশ্বাস করেই একবার ঠকেছি, হার ঠকতে চাই না। তারপর স্বাধীন পপির শরীরের উপর উঠে পপির প্রত্যেকটা অংশে চুমু খেতে লাগে। অন্যদিকে পপি নিশ্চুপ হয়ে চোখের পানি ফেলছে। বুঝতে পারছেন না তো কি হচ্ছে এখানে? আসেন আপনাদেরকে শুরু থেকে বলি। আমাদের গল্পের নায়কের নাম স্বাধীন। গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সরল সোজা ছেলে। পড়াশোনা করে, তার সঙ্গে সঙ্গে বাবার কৃষিকাজেও সাহায্য করে। একদিন স্বাধীন অনেক রাত করে বাজার থেকে বাসায় ফিরছিল। স্বাধীনের বাজার থেকে বাসায় যেতে হলে একটা ঘন জঙ্গল পার হতে হয়। অনেক রাত হওয়ায় শুনশান নীরবতা চারপাশে। স্বাধীন হেঁটে চলছিল, হাতে থাকা টর্চ লাইটটা ফোকাস করে রাস্তা দিয়ে। তখনই স্বাধীন জঙ্গলের মধ্য থেকে কেমন যেন শব্দ শুনতে পায়। স্বাধীন অনেকটা ভীত হয়ে হাঁটার স্পিডটা বাড়িয়ে দিয়ে হাঁটতে লাগে। একটু পর পেছন থেকে কেউ একজন স্বাধীনকে ডাকতে লাগে। পেছনের দিকে না তাকিয়ে স্বাধীন জোরে জোরে একটা দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে স্বাধীন কোথা দিয়ে যে জঙ্গল পেরিয়ে গ্রামের মধ্যে চলে এসেছে সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপই নেই। এক পর্যায়ে স্বাধীন দৌড়াতে দৌড়াতে কারো সঙ্গে ধাক্কা লেগে খানিকটা দূরে গিয়ে পড়ে। স্বাধীন কিছুই বুঝতে পারে না কি হলো তার সঙ্গে। মিট মিট করে তাকিয়ে দেখে স্বাধীন একটা সুন্দরী মেয়ের ওপরে শুয়ে আছে। তার ঠোঁট থেকে সুন্দরী মেয়েটার ঠোঁটের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি তফাৎ। স্বাধীন সেদিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তখনই মেয়েটা স্বাধীনকে ধাক্কা দেয়। স্বাধীন ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে মাটিতে শুয়ে পড়ে। অন্যদিকে মেয়েটি উঠে তার মুখ থেকে মেকআপটি খুলতে স্বাধীন অবাক হয়ে যায়, কারণ মেয়েটি আর কেউ নয়, চেয়ারম্যানের মেয়ে। স্বাধীন আমতা আমতা করে বলে, আপনি এখানে এত রাতে কেন? পপি তার গায়ে লেগে থাকা ধুলো ভালো করে মুছে লাগে। তারপর পপি স্বাধীনের দিকে তাকিয়ে বলে, তুই তুই এখানে আর এত রাতে কি করছিস? বাজারে গিয়েছিলাম মার ওষুধ আনার জন্য। ও আচ্ছা, তা তোকে যখন পেলাম তাহলে একটা কাজ করে দে আমার। স্বাধীন আমতা আমতা করে বলে, কি কাজ? আমি বাসা থেকে পালিয়ে শহরে যাচ্ছি আমার এক বান্ধবীর বাসায়। একা একটা মেয়ে এই রাতে কিভাবে গঞ্জে যাব? এর থেকে তুই আমাকে গঞ্জে পৌঁছে দিয়ে আয়। না, আমি পারবো না। আমাকে বাসায় যেতে হবে, অনেক কাজ আছে আমার। পপি স্বাধীনকে ভয় দেখাতে লাগে। তুই তো আমাকে ভালো করে চিনিস, আমার বাবাকেও তাও তো চিনিস। তা তোর সাহস কি করে হয় আমার মুখের ওপর না বলার? ভালোই ভালোই বলছি, শুনছিস না? সোজা আঙুলে ঘি উঠলে আঙুলটা বাঁকাতেই হবে। মানে কি বলতে চাচ্ছেন? এখন তুই যদি আমাকে পালিয়ে যেতে সাহায্য না করিস, তাহলে বাবার কাছে গিয়ে তোর নামে উল্টাপাল্টা কথা বলবো। তখন দেখবো কি করে তোরা এই গ্রামে থাকতে পারিস। পপির এমন ধমকানিমূলক কথা শুনে স্বাধীন অবাক হয়ে যায়। কাপা কাপা কণ্ঠে স্বাধীন পপিকে উদ্দেশ্য করে বলে, দেখেন, আমি যদি আপনাকে পালাতে সাহায্য করি, সেই খবর যদি কোনোভাবে আপনার বাবা জেনে যায় তাহলে আমাকে অনেক মারবে। আরে বাবা কি করে জানবে? আমি কি বাবাকে গিয়ে বলবো তুই আমাকে পালাতে সাহায্য করেছিস? তারপরেও আমি পারবো না আপনাকে পালাতে সাহায্য করতে। প্লিজ
আমাকে মাফ করে দেন। আমাকে বাসায় যেতে হবে। মা অনেকটাই অসুস্থ। এই ওষুধগুলো খাইয়ে দিতে হবে। পপি কিছু একটা ভেবে স্বাধীনকে উদ্দেশ্য করে পুনরায় বলে, তাহলে শোন, একটা কাজ কর, তোর সঙ্গে আমি তোর বাড়িতে যাব। তুই তোর মাকে ওষুধগুলো দিয়ে আবার বাড়ি থেকে বের হয়ে আমাকে গঞ্জে গিয়ে বাসে তুলে দিয়ে আসবি। না, তাও আমি পারবো না। তারপর স্বাধীনকে পপি অনেকভাবে ভয় দেখাতে লাগে। স্বাধীন পপির কথা শুনে বাধ্য হয়ে পপিকে পালাতে সাহায্য করবে বলে। তারপর স্বাধীন আর পপি দুজনেই স্বাধীনের বাড়িতে যায়। তারপর স্বাধীন বাসায় ঢুকে তার মায়ের হাতে ঔষধগুলো দিয়ে যেই রুম থেকে বের হতে যাবে, অমনি স্বাধীনের মা পেছন থেকে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, কি রে বাবা, এমন হন্তদন্ত হয়ে কই যাচ্ছিস? আর তোর গায়ে ধুলো লেগে আছে কেন? মা, বইল না, বাজার থেকে ওষুধ নিয়ে বাসায় ফিরছিলাম, অমনি রাস্তায় একটা কুকুর আমার দিকে আসে। আমি দৌড়াতে লাগি। এক পর্যায়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। তো বাবা, তোর কিছু হয়নি তো? এদিকে আয় দেখি। না মা, আমার কিছুই হয়নি। তুমি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো। আর বাবা কই? বাবাকে তো দেখছি না। তোর বাবা একটু গঞ্জে গিয়েছে, এখনো ফিরেনি, জমিতে দেয়ার সার আনতে। ও আচ্ছা, তা তুমি মনে করে ওষুধগুলো খেয়ে নিও, আমি গেলাম। কই যাবি এত হন্তদন্ত হয়ে? আরে মা, বইল না, কালকে সকাল সকাল কলেজে যেতে হবে। কলেজে নবীনবরণ উৎসব আছে, এর জন্য। তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যেন সকালে উঠতে আর দেরি না হয়। ও আচ্ছা, তোর টেবিলের উপর খাবার আর পানি রেখে এসেছি, খেয়ে ঘুমিয়ে যাস। তারপর স্বাধীন ও তার মায়ের রুম থেকে বেরিয়ে গুটি গুটি পা করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর বাড়ির বাইরে এসে দেখে পপি তার বাড়ির পাশের ঝোপের ভেতর লুকিয়ে আছে। পপিকে ডাক দিতেই পপি স্বাধীনের কাছে চলে আসে। তারপর তারা দুজন হাঁটতে লাগে গ্রামের মেঠো পথ ধরে। অনেক রাত হয়ে যাওয়ায় আর গ্রাম হয় তেমন কোনো গাড়ি পাচ্ছে না গঞ্জে যাওয়ার জন্য। কিছু বুঝতে না পেরে তারা দুজন হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে অনেকটা সময় পেরিয়ে যায় তাদের দুজনের মধ্যে। হঠাৎ স্বাধীন পপিকে প্রশ্ন করে, তা আপনি হঠাৎ করে বাসা থেকে পালিয়ে যাচ্ছেন কেন? হঠাৎ স্বাধীনের এমন প্রশ্নে পপি ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে স্বাধীনকে উদ্দেশ্য করে পপি বলে, আরে আর বলিস না, বাবা আমার বিয়ে ঠিক করেছে কোথাকারের এমপির ছেলের সঙ্গে। আমার বান্ধবীদের থেকে খোঁজ নিয়ে শুনি এমপির ছেলে অনেক খারাপ, সারাক্ষণ মেয়ে নিয়ে পড়ে থাকে। নেশার কথা তো বাদই দিলাম, বাবাকে আমি অনেকবার নিষেধ করার পরও বাবা আমার কোনো কথা শোনেনি। তাই বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে আমার এক বান্ধবীর বাসায় যাচ্ছি, ঢাকাতে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাই তো বলি, হঠাৎ করে পালাতে যাবেন কেন আপনি? তারপর কেউ কাউকে কিছু না বলে হাঁটতে লাগে। জনমানব শূন্য রাস্তা ধরে, রাস্তার দুই পাশে সরিষার চাষ করা, তার মাঝখান দিয়ে বয়ে গেছে রাস্তা। শীত থাকায় ঘন কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ স্বাধীনের নজর যায় পপির দিকে। দেখে মেয়েটির গায়ে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটি বোরখা পরা। ভালোভাবে তাকিয়ে দেখে পপি শীতে কাঁপছে। তারপর স্বাধীন তার গায়ে মোড়ানো চাদর পপির দিকে এগিয়ে দেয়। অন্যদিকে পপির অনেক শীত লাগায় স্বাধীনের হাত থেকে চাদরটা নিয়ে নেয়। তারপর পপি স্বাধীনের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে স্বাধীনের গায়ে শুধুমাত্র একটা পাতলা শার্ট পরা। তখনই পপি স্বাধীনকে বলে, কিরে, তোর শীত করছে না? তোর চাদরটা যে আমাকে দিলি। পপির কথা শুনে স্বাধীন মুচকি হাসি দিয়ে বলতে লাগে, এখন আমার থেকে আপনার উপর আমার রেসপন্সিবিলিটি বেশি, কারণ যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন আপনার ফুল লাইফ তো আমার। আচ্ছা বাদ দেন সে সকল কথা। আমার পাশে একটা মেয়ে শীতে কাঁপবে আর আমি ওই মেয়েটির দিকে তাকিয়ে দেখব, তা হয় না তো? স্বাধীনের বলা কথাগুলো পপির অনেক ভালো লাগে আর মনে মনে ভাবতে লাগে, এই জেনারেশনের ছেলে হয়েও এতটা বোকা। আমি ভয় দেখাতেই ও আমার সঙ্গে আসতে রাজি হয়ে গেল, আবার এত শীতের মধ্যে নিজের গায়ের থেকে চাদর খুলে আমাকে দিল। কথাগুলো আধমনে ভাবছিল আর স্বাধীনের দিকে তাকিয়ে মুচকি হাসছিল। তখনই স্বাধীন পপিকে বলে, রাস্তার দিকে তাকিয়ে হাঁটুন, সামনে পুকুর, পড়ে যাবেন কিন্তু। এই শীতে যদি একবার পুকুরের মধ্যে পড়েন তাহলে আপনি নির্ঘাত
জমের মুখে পড়ে যাবেন। কথাগুলো বলেই স্বাধীন হাসছিল। অন্যদিকে পপি স্বাধীনের কথাগুলো শুনে অনেক লজ্জা পায়। এভাবে অনেকটা সময় পর স্বাধীন বুঝতে পারে না এখনো কতটা সময় লাগবে গঞ্জে যেতে। ঘন কুয়াশায় ঠিক তেমন একটা বোঝা যাচ্ছে না আশপাশটা। তারপর তারা দুজনে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে মেন রোডে চলে আসে। স্বাধীন বুঝতে পারে গঞ্জ পেতে এখনো অনেকটা দেরি হবে। তখনই স্বাধীন রাস্তায় গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিতে লাগে। স্বাধীনের সিগন্যাল দেখে একটা বাস ব্রেক করে। তারপর স্বাধীন আর পপি বাসে উঠে পড়ে। গঞ্জ এখান থেকে অনেকটা দূরে হয়। বাসে উঠে গঞ্জে যেতে হয়। বাস চলতে লাগে তারা আপন গতিতে। তখনই জোরে সোরে বাসটা ব্রেক করে। সবাই টাল সামলাতে না পেরেই সামনে থাকা সিটের সঙ্গে আঘাত লাগে। অন্যদিকে পপির সিটের সঙ্গে আঘাত লাগতে যাবে অমনি স্বাধীন তার হাতটা পপির মাথায় রাখে, তাই তেমন একটা আঘাত পায় না। তারপর নিজেদেরকে সামলে না নিতে বাসের মধ্যে পপির বাবা আর তার সঙ্গে অনেকগুলো ছেলে গাড়ির ভেতরে উঠে পড়ে। তারপর এক এক করে পপির বাবা তার মেয়েকে খুঁজতে লাগে। অন্যদিকে পপি ওর বাবাকে দেখে অনেকটাই ভয় পায়, সঙ্গে স্বাধীনও। আজকে যদি পপির সঙ্গে স্বাধীনকে দেখতে পায় পপির বাবা, তাহলে নির্ঘাত স্বাধীনের কপালে দুঃখ আছে। এই চিন্তা করে স্বাধীন সিট থেকে উঠে অন্য সিটে যেতে যাবে অমনি একটা ছেলে এসে স্বাধীনকে ধাক্কা দিয়ে সিটে বসিয়ে দেয় আর পপির বাবাকে বলে, ভাইজান এই যে পপি, এর সাথে কই যেন যাচ্ছিল। তখনই পপির বাবা সামনের দিক থেকে পেছনে এসে দেখে পপি আর সঙ্গে স্বাধীন। তারপর পপির গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। পপি বাকরুদ্ধ হয়ে পড়ে তার বাবার এমন কঠোর রূপ দেখে। তারপর পপির বাবা পপির হাত ধরে টেনে টেনে বাস থেকে নামিয়ে নেয়। অন্যদিকে পপির বাবার সঙ্গে আসা আরও অনেক ছেলেপেলেরা স্বাধীনকেও টানতে টানতে বাস থেকে নামিয়ে নিয়ে এসে স্বাধীনকে মারতে লাগে। অন্যদিকে পপি স্বাধীনকে মারতে দেখে তার বাবাকে বলে, বাবা, ওই ছেলেটাকে ছেড়ে দাও। কি বললি তুই? কুত্তার বাচ্চার সাহস কি করে হয় আমার মেয়েকে নিয়ে পালানোর? আর বলছিস ওর কোনো দোষ নেই? বাবা, বিশ্বাস করো, ওর সত্যিই কোনো দোষ নেই। আমি ওই ছেলেটাকে নিয়ে... পপিকে আর কোনো কথা বলতে না দিয়ে পপির বাবা পপির গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড়টা অনেক জোরে সোরে লাগায় পপি অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে স্বাধীনকে পপির বাবার সঙ্গে আসা ছেলেগুলো অনেক মারতে লাগে। মারতে মারতে এক পর্যায়ে স্বাধীন জ্ঞান হারিয়ে ফেলে। তখনই পপির চাচা পপির বাবাকে উদ্দেশ্য করে বলে, ভাই ছেলেটা বোধহয় অজ্ঞান হয়ে গেছে, এখন কি করবো একে? পপির বাবা কিছু একটা চিন্তা করে বলে, ছেলেটাকে অবস্থায় গাড়িতে তুলে নেয়, এরপর তার বিচার করবো গ্রামে গিয়ে। কথাটা বলেই স্বাধীনকে গাড়িতে তুলে নেয়। তারপর গাড়ি চালাতে চালাতে চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে আসে। স্বাধীনের এখনো জ্ঞান নাই। পপির বাবা গাড়ি থেকে নেমে তার ছোট ভাইকে উদ্দেশ্য করে বলে, এখন ওই ছেলেটাকে গাছে বাঁধ, সকাল হওয়ার আগে কোনোভাবে যেন পালাতে না পারে, সেদিকে খেয়াল রাখবে। আর পপিকে ওর ঘরে নিয়ে গিয়ে জ্ঞান ফেরা, আমি আসছি। তখনই পপির চাচা তার বাবার কাছে এসে বলে, ভাইজান আপনার কথার উপর আজ পর্যন্ত একটা কথা বলিনি। আপনি কি চাচ্ছেন তা আমি বুঝতে পেরেছি। আমাদের ঘরে মেয়ের মান সম্মান হানি হবে, কিন্তু সামনে আবার নির্বাচন আসছে। এই ছেলেটাকে মারা কিন্তু কম হয়নি। এখন ওকে যে কোনো জায়গায় ফেলে দিয়ে আসি আর পপি মামুনিকে ভালো করে বোঝাই। আমি আমার মেয়েকে ভালোভাবে জানি। ও যেহেতু একবার পালানোর চেষ্টা করেছে, এখন হাজারবার পালানোর চেষ্টা করবে। এর থেকে ছেলেটাকে যদি শাস্তি দেই সঙ্গে ওর পরিবারকে, তখন আর দ্বিতীয়বার পালানোর কথাও চিন্তা করবে না আমার মেয়ে। আর আমার মেয়ের সম্মানহানি হোক তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আগামী নির্বাচনের জন্য সবার মন জয় করতে হলে আমি আমার নিজের মেয়ের সম্মানহানির কথা ভাববো না। কথাটা বলেই পপির বাবা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে সোজা তার রুমে চলে যায়। অন্যদিকে পপির চাচা তার ভাইয়ের কথা মতো স্বাধীনকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখে দড়ি দিয়ে। আর পপিকে এমন অচেতন অবস্থায় তার রুমে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। তারপর পপির বাবা তার রুমে গিয়ে ফোন করে কাউকে কিছু একটা বলে। তারপর পপির রুমে এসে গ্লাস থেকে পানি নিয়ে পপির মুখের ওপর দিতেই পপির জ্ঞান ফিরে আসে। পপি চোখ মিটমিটিয়ে তাকিয়ে তার ঘরে নিজেকে আবিষ্কার করে। শোয়া থেকে উঠে বসে পপি তার সামনে তার বাবাকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে অনেকটা ভয় পায় পপি। তখনই পপির বাবা পপিকে উদ্দেশ্য করে বলতে লাগে, তুই কি ওকে ভালোবাসিস? হঠাৎ বাবার এমন প্রশ্নে পপি কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। কিছু একটা চিন্তা করে পপি তার বাবাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ। পপির মুখ থেকে হ্যাঁ শব্দটা শুনে পপির বাবা রেগে গিয়ে পপিকে মারতে লাগে।
পপির চাচা, পপির মা আর চাচি শুধু দাঁড়িয়ে থেকে দেখছিল, কারণ পপির বাবার উপর দিয়ে বাড়ির কেউ কথা বলতে পারে না। ইভেন পপির বাবাকে সবাই ভয় পায়। একটু পর পপির বাবা তার মেয়েকে মারা বাদ দিয়ে পুনরায় চেয়ারে এসে বসে পপিকে উদ্দেশ্য করে বলে, শোন, কালকে সকালে বিচার বসবে। আমি যেভাবে যেভাবে বলবো সেভাবেই তুই বিচারের সামনে গিয়ে বলবি কথা। তা না হলে কিন্তু ছেলেটাকে মারবো, সঙ্গে পুরো ফ্যামিলিকে মেরে ফেলবো। আমার তুই শান্তরূপ দেখেছিস, কিন্তু শান্তরূপের পিছনে যে ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা দেখিসনি। কথাটা বলেই পপির বাবা পপির রুম থেকে বেরিয়ে যায়। পপির বাবা পপির রুম থেকে বেরিয়ে যেতেই পপির চাচা, চাচি আর মা এসে পপিকে নানানভাবে বোঝাতে লাগে, যেন তার বাবার উপর দিয়ে বিচারে অন্য কোনো কথা না বলে। তারপর পপির মা খাবার নিয়ে এসে পপিকে খাইয়ে দেয়। এভাবেই পেরিয়ে যায় রাতটা। পরের দিন সকাল, স্বাধীনের বাবা ঘুম থেকে উঠে বাড়ি থেকে বের হয় জমিতে কাজ করতে যাওয়ার জন্য। যেই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওঠে, অমনি দেখে অনেক মানুষের সমাগম। কেউ যেন কোথায় যেন যাচ্ছে তারা। তখন একজনের কাছে গিয়ে স্বাধীনের বাবা জিজ্ঞেস করে, কিরে, এত মানুষ কই যাচ্ছে ওইদিকে? আর জানিস না, কালকে রাতে চেয়ারম্যানের মেয়েকে নিয়ে একটা ছেলে পালিয়ে যেতে চেয়েছিল। পরে চেয়ারম্যান ওই ছেলেটাকে ধরে ফেলে, তাই বিচার হবে। আজকে সেটা দেখতে যাইতেছি। তারপর স্বাধীনের বাবা সেই লোকটার সঙ্গে বিচার দেখতে যেতে লাগে। তখন এই লোকটাকে উদ্দেশ্য করে স্বাধীনের বাবা বলে, চেয়ারম্যান আর কি বিচার করবে? নিশ্চয়ই ছেলেটাকে মারধর করবে, না হয় ছেলেটার পরিবারকে গ্রাম থেকে তাড়িয়ে দিবে। কিন্তু নিজের মেয়ের সম্মতি না জানালে তো আর ছেলেটা কখনোই তার মেয়েকে নিয়ে পালাতে পারতো না। আমারও একই প্রশ্ন, না জানি আজকে আবার কার কপাল পুড়বে। তারপর স্বাধীনের বাবা আর ওই লোক কথা বলতে বলতে এক পর্যায়ে চেয়ারম্যানের বাড়িতে চলে আসে। উঠানের চারপাশ ঘিরে অনেক মানুষের সমাগম। তখনই স্বাধীনের বাবা মানুষজনকে সরিয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা তার ছেলেকে দেখে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারে না স্বাধীনের বাবা। অন্যদিকে স্বাধীনের জ্ঞান ফিরলে নিজেকে আবিষ্কার করে একটা গাছের সঙ্গে বাঁধা অবস্থায়। তার দিকে তাকিয়ে আছে প্রায় শত শত মানুষের চোখ। স্বাধীন তো অবাক হয়ে যায়। অন্যদিকে স্বাধীনের বাবা সেই ঠাই মেরে দাঁড়িয়ে আছে। স্বাধীনের বাবা পড়ে যেতে নিলে সেই লোকটা ধরে ফেলে। লোকটাও স্বাধীনকে এখানে এমন অবস্থায় দেখে অবাক হয়ে যায়। ইভেন পুরো গ্রামের প্রত্যেকেই স্বাধীনকে এখানে এমন অবস্থায় দেখে অবাক হয়ে যায়, কারণ স্বাধীনের মতো বুদ্ধি, জ্ঞান আর ভদ্র এমন ছেলে তৃতীয়টা পাওয়া দুষ্কর। তারপর লোকটা স্বাধীনের বাবাকে সাইডে নিয়ে গিয়ে একটা গাছের কাছে বসিয়ে পানি নিয়ে এসে পানি খাইয়ে দিতে লাগে। তখনই স্বাধীনের বাবা লোকটিকে বলে, আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না, নিশ্চয়ই কোনো কিছু ভুল হচ্ছে। আরে ভাই, আমিও তো জানি স্বাধীন মোটেও অমন ছেলে না, কিন্তু ওখানে কিভাবে বুঝতে পারছি না তো। কালকে কি স্বাধীন বাসায় ছিল না? আসলে আমি গঞ্জে গিয়েছিলাম, আর বাসায় ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। স্বাধীনের মার কাছে জিজ্ঞেস করতেই স্বাধীনের মা বলল যে স্বাধীন নাকি ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু স্বাধীন এইখানে কেমন করে? ধীরে ধীরে পুরো গ্রামটা ছড়িয়ে যায়। চেয়ারম্যানের মেয়েকে নিয়ে পালাতে নিয়েছিল। এক পর্যায়ে স্বাধীনের মায়ের কানেও পৌঁছয় কথাটি। একটা পর্যায়ে চেয়ারম্যান আসে বিচার করার জন্য। তারপর চেয়ারম্যান সকলকে উদ্দেশ্য করে বলে, এই ছেলেটা আমার মেয়ের কথা বাদ দিলাম, আমার গ্রামের মেয়ে নিয়ে পালাতে নিয়েছিল। যদি অন্য কোনো গ্রামবাসী শুনতে পারে যে গ্রাম থেকে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালা গেছে, তাহলে আমাদের গ্রামের নাম কোনখানে যাবে জানেন? আমাদের গ্রামকে সবাই খারাপ চোখে দেখবে। তাকে এমন শাস্তি দিতে হবে নেক্সট টাইম যেন কি এমন বিষয় নিয়ে ভাবতেও নারাজ হয়। তখনই সেখানে বসে থাকা একটা লোক বলতে লাগে, ভালো করে স্বাধীনকে চিনি, ছোট থেকে বড় হয়েছে এই গ্রামে। স্বাধীন মোটেও অমন ছেলে না, সর্বদাই বড়দের সম্মান করে, ছোটদের স্নেহ করে, আর অনেক জ্ঞানী ছিল। কেন এমন কাজ করতে যাবে? আমার কথা আপনাদের বিশ্বাস হচ্ছে না, তাই তো? মা, পাপি এখানে আয়। তারপর পপিকে তার চাচা সকলের সামনে নিয়ে এসে দাঁড় করায়। তখনই পপির বাবা পুনরায় বলে, তুই বল, তোকে কি জোর করেছিল স্বাধীন? পপি মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। কি বলেছিল তোকে? পপি চুপ করে দাঁড়িয়ে আছে, সেইখানে কোনো কথাই বলছে না। পপিকে কথা বলতে না দেখে পপির বাবা ধমক দিয়ে বলে, কিরে, কথা বলছিস না, কথা বল। তখনই পপি আমতা আমতা করে সবার সামনে বলে, ওই ছেলেটা আমার পেছন পেছন অনেক দিন ধরে ঘোরাঘুরি করে, আমি তেমন একটা পাত্তা দেই নাই। হঠাৎ ছেলেটি একদিন আমার কাছে এসে বলে আমি যদি ওর প্রপোজ একসেপ্ট না করি তাহলে নাকি ওই সুইসাইড করবে, তাই আমি ওর প্রপোজ একসেপ্ট করি।
বাবা আমার বিয়ে ঠিক করায় আমি ওকে বলি, তারপরেও ও বলে যে আমাকে নিয়ে পালিয়ে ঢাকায় চলে যাবে। তাই আমি আর ও রাতের আধারে পালাতে লাগি। পপির কথাগুলো শুনে সবাই অবাক হয়ে স্বাধীনের দিকে তাকিয়ে আছে। অন্যদিকে স্বাধীনও হা হয়ে আছে পপির বলা কথাগুলো শুনে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না সে। পপির দিকে তাকিয়ে নিচুভাবে কেঁদে দিয়ে চলেছে স্বাধীন। অন্যদিকে স্বাধীনের বাবা বিশ্বাস করছে না তার ছেলে এমন কাজ করতে পারে। তখনই চেয়ারম্যান সবাইকে উদ্দেশ্য করে বলে, তাহলে এখন আপনারাই বলেন, এর মতো জঘন্যতর ছেলেকে কিভাবে আমাদের গ্রামে রাখবে? আমি দোষ দিচ্ছি এর না, এই বয়সে এগুলো করবি, কিন্তু মা বাবাদের শাসন করা উচিত। তারা দুটি শাসন না করে ছেলেকে এড়িয়ে দেয় তাদের বংশ থেকে উচ্চ বংশ মেয়েদের পটিয়ে বিয়ে করার জন্য। তখনই বিচার দেখতে আসা লোকগুলোর মধ্য থেকে একটা লোক বলে, চেয়ারম্যান সাহেব, এদেরকে এই গ্রাম থেকে বাহির করে দিন। এর মা বাবা, এর পুরো ফ্যামিলিকে গ্রাম থেকে বের করে দিন। লোকের কথা শেষ না হতেই সবাই একমত দিতে লাগে স্বাধীন আর ওর পরিবারকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য। তখনই ভিড় ঠেলে স্বাধীনের বাবা চেয়ারম্যানের কাছে এসে বলে, চেয়ারম্যান সাহেব, এত বড় শাস্তি আমাদেরকে দিয়েন না। গ্রাম থেকে বের করে দিলে আমরা কই গিয়ে থাকবো, কি করে খাবো বলেন? তুই কে আর ওদের হয়তো সুপারিশ করছিস কেন? তখনই গ্রামবাসী সবাই বলতে লাগে, ও আচ্ছা, তাহলে তুই এই কুলাঙ্গারে বাবা। গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে তোদেরকে গ্রাম থেকে বিতাড়িত হতেই হবে। যদি গ্রাম থেকে বেরিয়ে না যাস তাহলে তোদেরকে মারধর করে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। কথাটি বলে চেয়ারম্যান পপির হাত ধরে টানতে টানতে রুমের ভেতরে নিয়ে যেতে লাগে। অন্যদিকে পপি স্বাধীনের দিকে এক পলক তাকিয়ে দেখে স্বাধীন কান্না করছে। ধীরে ধীরে চেয়ারম্যানের বাড়ি থেকে চেচার কাছে যেতে লাগে। স্বাধীনের বাবা সেখানে থ মেরে দাঁড়িয়েছিল। তখন লোকটা স্বাধীনের কাছে গিয়ে তার বেঁধে রাখা রশি খুলে দেয়। স্বাধীনকে এত পরিমাণ মারধর করা হয় যে দাঁড়াতে পর্যন্ত পারে না সে। তারপর স্বাধীনের বাবার কাছে গিয়ে দাঁড় করিয়ে স্বাধীনকে তার কাঁধের ওপর তুলে নিয়ে স্বাধীনের বাসার উদ্দেশ্যে অগ্রসর হয় তারা। স্বাধীনের মা উঠানের বাইরে দাঁড়িয়েছিল। স্বাধীনকে আনতে দেখতেই দৌড়ে স্বাধীনের কাছে গিয়ে রক্তমাখা মুখে চুমু খেতে লাগে আর বলতে লাগে, আমি জানি বাবা, তুই কখনো এরকম কাজ করতে পারিস না। ওরা তোকে অনেক মারধর করেছে, তাই না বাবা? আমি ভালো করে জানি সব চেয়ারম্যানের চাল আমাদেরকে গ্রাম থেকে বাহির করার। না, আমার ছেলে কখনোই এমন কাজ করতে পারে না। তারপর স্বাধীনের বাবা আর লোকটা স্বাধীনকে ধরাধরি করে টিউবওয়েল পাড়ে নিয়ে গোসল করিয়ে দেয়। স্বাধীনের গায়ে বিন্দু পরিমাণও শক্তি নেই নিজে চলাচল করবে। তার মা এসে তাকে খাবার খাইয়ে দিতে লাগে। খাবার খাওয়ানো শেষ হলে স্বাধীনের বাবা মা তাকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা বাবা, কি হয়েছিল আমাকে খুলে বল। তারপর স্বাধীন আমতা আমতা করে তার বাবাকে সব কথা খুলে বলতে লাগে। স্বাধীনের কথা শুনে স্বাধীনের বাবা মা অনেকটাই অবাক হয় আর এও ভাবতে লাগে পুরো গ্রামের সামনে কিভাবে চেয়ারম্যান তার মেয়েকে দিয়ে মিথ্যা কথা বলালো। তারপর তারা জিনিসপত্র গুছাতে লাগে, কারণ চেয়ারম্যান যেহেতু একবার বলেছে গ্রাম ছাড়া হতে হবে, তাহলে গ্রাম থেকে যেতেই হবে। যদি গ্রাম থেকে স্বাধীনের পরিবার যদি না চলে যায় তাহলে তাদের যে কী অবস্থা হবে তা তারা ভালো করেই জানে। তারপর জিনিসপত্র গুছিয়ে গ্রাম থেকে চলে যায় স্বাধীনের নানার গ্রামে, অর্থাৎ স্বাধীনদের পাশের গ্রামে। স্বাধীনরা যাওয়ার সময় অনেকেই অনেক কথা বলতে লাগে। কেউ স্বাধীনকে বিশ্বাস করেছে, আবার কেউ স্বাধীনকে বিশ্বাস না করে তার পরিবার সহ স্বাধীনকেও ভুলভাল কথা বলছে। তারপর স্বাধীন আর তার পরিবার স্বাধীনের নানার বাসায় গিয়ে ওঠে। সেখানেই থাকতে লাগে তারা, নতুন করে জীবিকা নির্বাহ করতে লাগে। এভাবেই পার হয়ে যায় অনেক কয়েকটা মাস। স্বাধীন আগের মতো কলেজেও যাওয়া আসা করে না। স্বাধীন নানা ভাইয়ের সঙ্গে বাজারে গিয়ে তার দোকানে দোকানদারি করে সময় পেলে তার নানার জমিতে গিয়ে কাজও করে। অন্যদিকে স্বাধীনের বাবা ভ্যান রিক্সা চালাতে লাগে। একটা সুখী পরিবারের নিমিষের মধ্যেই দুঃখের রঞ্জিত হয়ে যায়। অন্যদিকে স্বাধীনরা গ্রাম থেকে চলে আসার পর স্বাধীনের বাবার সম্পত্তিগুলো চেয়ারম্যান দখল করে নিয়ে জমিতে চাষ করতে লাগে। মূলত চেয়ারম্যানের মূল উদ্দেশ্য ছিল স্বাধীনের বাবার সয় সম্পত্তি দখল করা। এভাবে চলে যায় অনেক কয়টা দিন। স্বাধীন রুমের মধ্যে পড়া টেবিলে বসে পড়ছিল। তখনই স্বাধীনের মা ওর কাছে এসে বলে, কি রে বাবা, আর কতদিন কলেজে যাবি না বল? এখন তো কলেজে যা। না মা, কলেজে গেলে অনেকে অনেক কথা বলবে। আমি খারাপ, আমি বাজে, মোটেও আমি তো অমন না। শোনো বোকা ছেলের কথা,
মানুষ তো অনেক কথাই বলবে, তাই বললে কি থামা যাবে? মানুষের কথায় কান দিবি না, তুই আগের মতো চলাফেরা করবি। তারপর স্বাধীনকে টিউবওয়েল পাড়ে গিয়ে রেডি হতে লাগে কলেজ যাওয়ার জন্য। কলেজে এসে স্বাধীন নিজের মতো করে চলে। তার সিটে গিয়ে বসতেই স্বাধীনের বন্ধুরা তার কাছে এসে বলতে লাগে, আমরা ভালো করে জানি তুই মোটো এমন ছেলে না। পপি কেমন ছেলে কলেজের সবাই জানে। ও তোকে ফাঁসিয়েছে, তাই না? স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ বোঝায়। শোনো, যা হয়েছে হয়েছে, ওই বিষয় নিয়ে আমি আর ভাবতে চাই না। কলেজে এসেছি ক্লাস করার জন্য, আর তোদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। তখনই ক্লাসের মধ্যে প্রবেশ করে পপি আর তার বান্ধবীরা। স্বাধীনের দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে তার সিটে গিয়ে বসে পড়ে। তখনই ক্লাসরুমে স্যার প্রবেশ করে। তারপর স্বাধীন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগে। টিফিন পিরিয়ডে সবাই ক্লাস থেকে বেরিয়ে যায়। অন্যদিকে স্বাধীন তার বন্ধুদের কাছ থেকে খাতা নিয়ে এই কয়েকদিন কলেজ না আসে যে বিষয়গুলো মিস করেছি সেগুলো খাতায় লিখে নিতে লাগে। তখনই পপি এসে স্বাধীনের সামনে দাঁড়ায়। স্বাধীন লেখা বাদ দিয়ে উপরের দিকে তাকিয়ে পপিকে একবার দেখে পুনরায় লেখার দিকে নজর দেয়। তখনই পপি স্বাধীনের পাশের সিটে বসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, আমার উপর রেগে আছিস তুই? ওই দিনের জন্য আমি সরি। আমার বাবা অনেক মারধর করে আর সকলের সামনে মিথ্যা কথা বলার জন্য বলে, তাই আমি সবার সামনে মিথ্যা কথা বলি। প্লিজ আমাকে মাফ করে দে। স্বাধীন পপির এমন প্রশ্নে কিছুই বলে না, মনোযোগ দিয়ে লিখতে লাগে। স্বাধীনের কোনো সারা শব্দ না পেয়ে পপি তার খাতাটা কেড়ে নেয়। স্বাধীন নিজের রাগকে আর কন্ট্রোল করতে না পেরে পপির গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তোর মতো বাজে মেয়ের সঙ্গে আমি দ্বিতীয়বার কথা বলতেও চাই না। এইখান থেকে চলে যা। মার মার, আমাকে ভালো করে মার, কিন্তু আমার প্রতি তুই রেগে থাকিস না। স্বাধীন পপির সঙ্গে আর কোনো কথা না বলে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তারপর তার বন্ধুদের সঙ্গে গিয়ে বসে আড্ডা দিতে লাগে। এভাবেই পেরিয়ে যায় অনেক কয়টা দিন। স্বাধীন পপিকে যতই দেখে ততই তার মাথায় রক্ত উঠে যায়। পপিকে এমন হাসি খুশি ভাবে চলাফেরা করতে দেখে তাই ঠিক করে স্বাধীন তার পরিবারকে যেমন জীবিত লাশ করে ফেলেছে ঠিক পপিকেও জীবিত লাশ করে ফেলবে। তাই স্বাধীন পপির পিছু নিতে লাগে, কখন কোন সময় কোন জায়গায় যায়। একদিন কোচিং থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। তখনই স্বাধীন পেছন থেকে পপিকে মুখ চেপে ধরে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। বর্তমান অনেকক্ষণ পর পপির গায়ের উপর থেকে স্বাধীন উঠে পড়ে। তখনই পপি কান্না করতে করতে স্বাধীনকে বলে, আমি কখনোই ভাবতে পারিনি তোর দ্বারা তুই কি বললি আমাকে? তুই শাস্তি দিবি, তাই না? এতদিন তোর সঙ্গে ভালো ব্যবহার করে ক্ষমা চাইছি, কিন্তু আর না। এখন দেখবি তুই আমার আসল রূপ। তোর আসল রূপ ওই দিনই দেখা শেষ, যেদিন তুই পুরো গ্রামবাসীর সামনে আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস। কথাগুলো বলতে বলতে স্বাধীন প্যান্ট পরে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পপি উঠে খোঁড়াতে খোঁড়াতে বাসায় চলে যায়। পপি বিশ্বাসই করতে পারছে না স্বাধীনের এমন ভয়ঙ্কর রূপকে। যেন এক অন্য স্বাধীন। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাসায় চলে আসে পপি। পপির মা পপিকে এমন ভাবে খুঁড়িয়ে হাঁটতে দেখে পপির মা পপির কাছে এসে বলে, দেখে শুনে চলাফেরা করবি না? তোর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে কষ্ট হচ্ছে, আয় তোকে ঘরে দিয়ে আসি। পপি বুঝে উঠতে পারে না তার মাকে কি বলবে, আমতা আমতা করে বলে। তারপর পপির মা পপির হাতটি কাঁধে রেখে তার ঘরে দিয়ে আসে। পপির মা ঘর থেকে বের হতেই পপি গিয়ে দরজা লাগিয়ে দিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে কান্না করতে লাগে। অন্যদিকে পপির মা পপিকে তার রুমে রেখে নিচে যায় পপির পায়ে ঔষধ লাগিয়ে দেওয়ার জন্য, ওষুধ আনার জন্য। ঔষধ নিয়ে পপির দরজার কাছে এসে দেখে পপি দরজা লাগিয়ে দিয়েছে। তারপর পপির মা দরজায় কড়া নাড়তে লাগে, কিন্তু ওইদিকে তো পপি গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে কান্না করতে ব্যস্ত। ঠিক শাওয়ার নিচে কতক্ষণ বসেছিল তার খেয়াল নেই। তারপর গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে নিয়ে পুনরায় বেডে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন জঙ্গল থেকে বের হয়ে বাসায় আসছিল আর আনমনেই ভাবছিল, কাজটা কি ঠিক করলাম আমি? সামান্য প্রতিশোধ নিতে গিয়ে একটা মেয়ের জীবন নষ্ট করে ফেললাম। তুই কাজটা মোটেও ঠিক করিসনি স্বাধীন। কথাগুলো নিজেকেই বলছিল স্বাধীন। আনমনে কথা বলতে বলতে এক পর্যায়ে স্বাধীন বাসায় চলে আসে। তারপর সোজা তার রুমে চলে যায়। স্বাধীন ফ্রেশ হয়ে একটা লম্বা ঘুম দেয়। ঘুম ভাঙে সকালবেলা তার মায়ের ডাকাডাকিতে।
কিরে বাবা, আর কত ঘুমাবি? তোর কলেজের সময় পার হয়ে গেল। মা, আর একটু ঘুমাতে দাও। আরে ঘড়ির দিকে তাকা একবার, তাকিয়ে দেখ, 9টা বাজতে চললো। কি আর একটু আগে ডাক দেবে না তুমি? এইবার দিয়ে তোকে 3বার ডাকতে এলাম। তারপর স্বাধীন শোয়া থেকে উঠে টিউবওয়েল পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোজা কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কলেজে গিয়ে স্বাধীন ক্লাসরুমে যেতেই স্যার চলে আসে। তারপর স্বাধীন ক্লাস করতে লাগে। হঠাৎ পপি যেখানে বসে ওইদিকে স্বাধীনের চোখ যায়, কিন্তু পপি আজকে কলেজে আসেনি। সেদিকে আর কোনো নজর না দিয়ে স্বাধীন মন দিয়ে ক্লাস করতে লাগে। ঠিক এইভাবে পার হয়ে যায় প্রায় 1 সপ্তাহ। এই 1 সপ্তাহে পপি একদিনও ক্লাসে আসেনি। পপির মা পপিকে জিজ্ঞেস করলে পপি কিছুই বলে না, শুধু সারাক্ষণ ঘর বন্ধ করে রাখে। পপির মা নিজেও বুঝে উঠতে পারে না হাসি উজ্জ্বল আনন্দ ঠাট্টা করা মেয়েটা ঘরবন্দি হয়ে আছে কেন। তখনই পপির মা বাবার কাছে গিয়ে বলে, মেয়েটা 1 সপ্তাহ হলো রুম থেকে বাইর হয় না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, কিছু জিজ্ঞাসা করলে তা বলছে না। আপনি কি দেখেন না কি হয়েছে মেয়েটার? আমাদেরকে তো কিছুই বলে না, আপনাকে তো সব কিছু বলে। পপির বাবা বারান্দায় বসে থেকে পত্রিকা কাগজ পড়ছিল। তখন পপির মা এসে তাকে কথাগুলো বলে। পত্রিকার কাগজ রেখে পপির রুমের দিকে অগ্রসর হয়। সেও পপির রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তেই পপি এসে দরজা খুলে দেয়। তারপর পুনরায় গিয়ে খাটে বসে পড়ে। তখনই পপির বাবা রুমের ভেতরে ঢুকে লাইট অন করে একটা চেয়ার টেনে পপির কাছে গিয়ে বসে বলে, কি হচ্ছে মা তোর? এমন আনমনা হয়ে আছিস যে ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, রুম থেকে বেরোচ্ছিস না। পপি তার বাবার এমন প্রশ্নে কি উত্তর দিবে বুঝে উঠতে পারে না। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ওর বাবাকে আমতা আমতা করে বলে, দেখো বাবা, আমি তোমাকে এখন যা বলবো তুমি কখনোই সেই বিষয়টা আমার কাছ থেকে সম্পর্কে জানতে চাইবে না। দেখ মা, তুই আমাদের একমাত্র, অত হেয়ালিপূর্ণ না করে যা বলতে চাস বল। পপি স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে ওর বাবাকে উদ্দেশ্য করে পুনরায় বলে, বাবা, আমি বিয়ে করতে চাই। এমন কথা শুনে পপির বাবার মুখে হাসি উজ্জ্বল ফুটে ওঠে। পপি পুনরায় ওর বাবাকে উদ্দেশ্য করে বলে, তোমার পছন্দ করা ছেলেকে না, আমার পছন্দ করা ছেলেকে। মানে তুই কি বলতে চাচ্ছিস বুঝলাম না। তোর পছন্দ করার ছেলে মানে? বাবা, আমি স্বাধীনকে বিয়ে করতে চাই। স্বাধীন মানে ওই ছেলেটা না যে তোকে নিয়ে পালাতে চেয়েছিল? তোমাকে এর আগেও বলেছি ছেলেটি আমাকে নিয়ে পালাতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম। তোমরা কেন বারবার ছেলেটাকে ভুল বুঝছো বলো তো? তো যাই হোক, আমি তোর পছন্দ করার ছেলের সঙ্গে তোকে বিয়ে দিতে পারবো না। দেখো বাবা, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি যদি স্বাধীনকে বিয়ে না করতে পারি তাহলে আমি আমার এই জীবন দিয়ে দিব। মানে কি বলতে চাচ্ছিস তুই? কিছু তো বুঝতে পারছি না। দেখো বাবা, আমার কথা তুমি ঠিকই বুঝতে পেরেছো, এখন না বোঝার ভান করে আছো। আমি স্বাধীনকে বিয়ে করব, আর তোমরা যদি ওর সঙ্গে আমাকে বিয়ে না দাও তাহলে আমি আমার এই জীবন দিয়ে দিব। আমি কখনো তোকে ওই ফকিনীর বাচ্চার সঙ্গে বিয়ে দেবো না, যাদেরকে অপমান করে গ্রাম থেকে বের করে দিয়েছি। তার সঙ্গে উল্টো আমার মেয়ের বিয়ে দিব? তুই ভাবলি কি করে? কথাটি বলে পপির বাবা পপির রুম থেকে বেরিয়ে যায়। অমনি পপি দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে পপির বাবা রাগান্বিত হয়ে বসার রুমে এসে বসে। তখনই পপির চাচা চাচি পপির মা এসে তার বাবাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত রেগে আছেন কেন? তোমার মেয়ে এসে ফকিনীর বাচ্চাকে বিয়ে করবে, আর ওর সঙ্গে বিয়ে না দিলে ওই নাকি সুইসাইড করবে। পপির বাবার মুখ থেকে এমন কথা শুনে পপির চাচা চাচি মা সবাই অবাক হয়, কারণ তারা ভালো করেই জানে স্বাধীনের সঙ্গে তার কোনো রিলেশন নেই। তারপরেও স্বাধীনকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে কেন? পপির বাবার কথা শেষ হতেই পপির মা দৌড়ে পপির কাছে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগে। এদিকে পপি দরজা লাগিয়ে দেয়। তারপর ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে বেঁধে ফাঁস নিতে যায়। উনি বারবার পপির দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজার ওই পাশ থেকে কোনো সারা শব্দই পায় না। তখনই দৌড়ে নিচে চলে যায়। পপির দরজা লাগানো, কতবার করে নক করছি কিন্তু দরজা খুলছে না মেয়েটার আবার কিছু হলো না তো? আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোমাকে আমি কিন্তু ছাড়বো না, বলে দিলাম। তখনই দৌড়ে সবাই পপির রুমে এসে কড়া নাড়তে লাগে, কিন্তু পপি রুমের ভেতর থেকে কোনো সারা শব্দই পায় না তারা।
তখনই পপির চাচা তাদের স্টোর রুম থেকে একটা শাবল নিয়ে এসে দরজা ভাঙতে লাগে। দরজা ভেঙে পপির রুমের ভেতর ঢুকে দেখে পপি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। তখনই পপির চাচা দৌড়ে গিয়ে পপির পা চেপে ধরে। পপির বাবা গিয়ে ফ্যানের সঙ্গে দড়ি খুলে পপিকে নিচে নামাতেই পপি কাঁচতে লাগে। তখনই পপির চাচা পপিকে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তুই তো একটাবার অন্তত আমাকে বলতে পারতি। আমি তোকে না বলেছি তোর যখন যা লাগে আমাকে বলবি। ভাইজান অনেক রাগী, ভাইজানকে না বলে আমাকে বলবি। ছোট থেকে লালন পালন করেছি এই দিনটা দেখার জন্য। কথাটা বলেই পপির চাচা পপিকে ধরে কাঁদতে লাগে। যতবে থেকে জেনেছি আমরা মা বাবা হতে পারবো না, তবে থেকে তোকে আমার মেয়ে মনে করি। আমাকে বলতি কথাটা, এর আগে এত বড় একটা ডিসিশন তুই নিতে গেলি। কথাটা বলে স্বস্তির একটা নিঃশ্বাস নেয় পপির চাচা। পপিকে উদ্দেশ্য করে পুনরায় বলতে লাগে, তুই এই ছেলেটাকে বিয়ে করবি, কি যেন নাম? ও স্বাধীন, তাই না? তা ওরা এখন কোথায় থাকে জানিস তুই? পপির চাচার এমন কথা শুনে পপি বাঁকা হেসে ওর চাচাকে উদ্দেশ্য করে বলে, পাশের গ্রামে ওর নানা বাড়িতে ওরা এখানে থাকে। তারপর পপির চাচা পপির কাছ থেকে স্বাধীনের নানা বাড়ি কোনখানে সেই ইনফরমেশন নিয়ে সেই রুম থেকে বেরিয়ে যায়। তারপর পপির মা কিচেন রুমে গিয়ে একটা প্লেট থেকে খাবার পেরে নিয়ে আসে, পপিকে খাইয়ে দিতে লাগে। অন্যদিকে পপির চাচা স্বাধীনের নানার গ্রামে গিয়ে স্বাধীনের নানার বাসা খুঁজতে লাগে। একটা পর্যায়ে পেয়েও যায় তারা। তারপর তারা বাসার ভেতর প্রবেশ করে। স্বাধীনের বাবার রুম থেকে বের হয়ে তাদেরকে দেখতে পেয়ে তাদের সঙ্গে কথা বলতে লাগে। এক পর্যায়ে তারা স্বাধীনের বাবাকে পপি আর স্বাধীনের বিয়ে সম্পর্কে কথা বলতে লাগে। স্বাধীনের বাবা মাও রাজি হয়ে যায় এই বিয়েতে। অন্যদিকে স্বাধীন ঘুমোচ্ছিল। বাইরে কারো কথা শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে আসে চোখে ডলতে ডলতে। বাইরে এসে পপির চাচা আর পপির বাবাকে দেখতে পেয়ে স্বাধীন অনেকটাই অবাক হয়। অনেকটা অবাক হয়ে ভাবতে লাগে পপি নিশ্চয়ই তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টা তার ফ্যামিলিকে জানাইছে। এই জন্যই পপির চাচা আর বাবা এসেছে স্বাধীনকে মারার জন্য। এই বিষয়টা বুঝতে পারে স্বাধীন। কিন্তু স্বাধীনকে চুমকি দিয়ে পপির চাচা স্বাধীনের কাছে এসে তার কাঁধে হাত রেখে বলে, আমার ভাস্তি তোমার সঙ্গে কি এমন খুঁজে পেয়েছি যে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না? ইভেন আজকে পপি যে কাজটা করেছি ওর জন্য তোমার সঙ্গে বিয়ে দিতে আমরা বাধ্য হলাম। স্বাধীন কাপা গলায় তার চাচুকে উদ্দেশ্য করে বলে, কি করেছে পপি? সুসাইড করতে গিয়েছিল। আমরা যদি সময় মতো দরজা না ভেঙে রুমে ঢুকতাম তাহলেও নিশ্চয় এখন। তা বাদ দাও সেসব কথা। কথাটা বলেই পপির চাচা পুনরায় পপির বাবার কাছে এসে বসে পড়ে। স্বাধীন সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে টিউবওয়েল কলে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। অন্যদিকে পপির বাবা আর চাচা স্বাধীনের মা আর বাবা কথা বলতে লাগে নিজেদের মধ্যে। অন্যদিকে স্বাধীন ফ্রেশ হচ্ছে আর আনমনে ভাবছে, মেয়েটির সঙ্গে মোটেও এমন কাজ করাটা ঠিক হয়নি। আজ যদি মেয়েটা সুইসাইড করে মারা যেত তাহলে আমি নিজেকে নিজেই মাফ করতে পারতাম না। আচ্ছা, পপির চাচা আর বাবা এইখানে এসেছে কেন? তারপর স্বাধীন ফ্রেশ হয়ে তার বাবা মার কাছে গিয়ে দেখে পপির চাচার আর বাবা চলে গেছে। তারপর স্বাধীন তার মা বাবার কাছে গিয়ে চেয়ার টেনে বসে বলে, কি হয়েছে মা? আর ওনারা দুইজন এখানে এসেছিল কেন? ওনারা এসেছিল পপির সঙ্গে তোর বিয়ের কথাবার্তা বলার জন্য। তা তোমরা কি বললে? কি আর বলবো, আমরা রাজি হয়েছি। স্বাধীন তার বাবার এমন কথা শুনে অনেকটাই রেগে যায়। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে চেয়ার থেকে উঠে চেয়ারটা লাথি দিয়ে সেখান থেকে ফেলে দেয়। অন্যদিকে স্বাধীনের মা আর বাবা কখনোই ভাবতে পারে নাই তার ছেলে এমন কাজ করবে। যেখানে স্বাধীন তার মা বাবার সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারতো না, সেখানে কিনা আজ তাদের সামনে রেগে চেয়ার লাথি দিয়ে ভেঙে ফেলেছে। তারপর স্বাধীন তার মা আর বাবাকে উদ্দেশ্য করে বলে, আমি কখনোই এই মেয়েকে বিয়ে করতে পারবো না। আর যারা আমাকে মেরে গ্রাম থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, তুমি কি করে ভাবলে যে এখন ওকে বিয়ে করার জন্য আমি রাজি হয়ে যাব? দেখ বাবা, কিছু মনে করিস না, যা হবার তা হয়ে গেছে, চাইলেও তো আর শুধরানো যাবে না। তাই বলে সব ভুলে গিয়ে আমি আবার ওকে বিয়ে করব তোমরা ভাবলে কি করে? বাপ হয়ে তোর আমি পায়ে ধরছি, আমরা কতদিন আর তোর নানার বাড়িতে থাকবো বল? আমাদের নিজেদেরও তো বাড়িতে যেতে হবে নাকি? পপি মাকে যদি তুই বিয়ে করিস
তাহলে গ্রামে ফিরতে পারবো, আমাদের জায়গা জমি আমরা আবার পেয়ে যাব। দেখো বাবা, তোমরা যা ভাবছো তা কখনোই হবার নয়। আমি পারবো না। তুই যদি এই বিয়েটা না করিস তাহলে সাফ সাফ করে বলে দিচ্ছি, তুই আমাদের মরা মুখ দেখবি। স্বাধীন তার বাবা মার কাছ থেকে এমন কথা শুনে অনেকটাই অবাক হয়। নিজেকে সামলে নিয়ে মাটির দিকে তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে তার বাবাকে উদ্দেশ্য করে স্বাধীন পুনরায় বলে, আচ্ছা, তোমরা যা ভালো মনে করো। কথাটা বলে স্বাধীন সেখানে আর না দাঁড়িয়ে থেকে তার রুমে চলে যায়। কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাসা থেকে বের হতে যাবে, অমনি স্বাধীনের মা পেছন থেকে ওকে ডাক দিয়ে বলে, কিরে বাবা, খেয়ে কলেজে যা। এমন না খেয়ে কলেজে যাচ্ছিস কেন? স্বাধীন তার মায়ের প্রশ্নের কোনো জবাব না দিয়ে হনহনিয়ে হেঁটে বাড়ি থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে যেতে লাগে। অন্যদিকে কলেজে গিয়ে স্বাধীন সোজা তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে লাগে। হঠাৎ স্বাধীনের নজর যায় ক্লাসরুমের দরজার দিকে। দরজা দিয়ে দেখে পপি আসছে। পপি স্বাধীনের দিকে একবার তাকিয়ে তার সিটে গিয়ে বসে পড়ে। কিরে, তুই এতদিন কলেজে আসিস নাই কেন? জানিস তোকে কত মিস করেছি আমরা। কথাগুলো বলল পপির বান্ধবী পপিকে উদ্দেশ্য করে। পপি তার মুখে কৃত্রিম হাসির রেখা টেনে বলে, আরে অসুস্থ হয়েছিলাম, এই কারণে কলেজে আসতে পারিনি। আর তোদেরকে যে ফোন করে বলবো, ফোন হাতে ধরার মতো পরিস্থিতি আমার ছিল না, এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম। পপির কথা শেষ না হতেই ক্লাসের মধ্যে স্যার প্রবেশ করলেন। তারপর মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। টিফিন পিরিয়ডে সবাই ক্যান্টিনে চলে যায় খাবার খাওয়ার জন্য। তখনই পপি যাচ্ছিল ক্যান্টিনে। পপি একটা পরিত্যক্ত ক্লাসরুমের পাশ দিয়ে যাচ্ছিল। তখনই হঠাৎ পরিত্যক্ত রুম থেকে কেউ একজন পপির হাত টেনে ধরে ক্লাসরুমের ভেতরে ঢুকিয়ে নেয়। পপি চিৎকার দিতে যাবে, তখনই স্বাধীন তার মুখ চেপে ধরে। স্বাধীন রাগে গটগট করতে করতে পপিকে উদ্দেশ্য করে স্বাধীন বলে, তুই ভাবলি কি করে তোর মতো একটা নষ্ট মেয়েকে আমি বিয়ে করব? আর তুই এও ভাবলি কি করে তোর মতো একটা নষ্ট মেয়েকে বিয়ে করে আমি আমার স্বামীর অধিকার দেব? দেখ, এর থেকে ভালো হবে তোর বাবা মার কাছে গিয়ে পুনরায় বল তুই আমাকে বিয়ে করতে চাস না। রেগে দাঁত কেড়মিড় করে কথাগুলো বলে স্বাধীন। তখনই পপিও রেগে তার মুখ থেকে স্বাধীনের হাত সরিয়ে স্বাধীনকে বলে, তুই যে কাজটা করেছিস বিশ্বাস কর, তোর কাছ থেকে ধর্ষণের শিকার হব কখনো ভাবতেও পারিনি আমি। আর শোন একটা কথা, এই শরীরটা তুই যখন নষ্ট করেছিস, তাহলে তোকে এই শরীরের দায়িত্ব নিতে হবে। দেখ, আমি তোর ভালোর জন্যই বলছি, তুই এই বিয়েটা করিস না। যা হয়েছে হয়েছে, তুই ভুলে যা, আমিও ভুলে যাই। নিজেকে কি কন্ট্রোল করতে না পেরে তোর সঙ্গে অমন কাজটা করে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দে। আমি তোকে তখনই মাফ করব যখন তুই আমাকে বিয়ে করবি আর স্ত্রীর মর্যাদা দিবি। তোকে স্ত্রীর মর্যাদা দেওয়া তো দূরে থাক, তোকে বিয়ে করব না আমি। কথাটা বলে পপি স্বাধীনের কাছ থেকে ছাড়া পেয়ে বের হতে যাবে। অমনি স্বাধীন পেছন থেকে ওর হাতটা টেনে ধরে পুনরায় দেয়ালের সঙ্গে চেপে ধরে বলে, দেখ, তুই ক্ষমা করিস না না করিস একান্তই তোর ব্যক্তিগত বিষয়, কিন্তু তোর ভালো হবে আমাকে বিয়ে না করাই। কথাটা বলেই পপিকে স্বাধীন ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীন বের হয়ে যাওয়ার একটু পরে নিজেকে সামলে নিয়ে পপিও রুম থেকে বেরিয়ে যায়। আশপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে তাদের দুজনকে এই রুমে কেউ দেখতে পেয়েছে কিনা। তারপর পপি তার মুখে কৃত্রিম হাসির রেখা টেনে ক্যান্টিনে চলে যায়। তারপর বান্ধবীদের সঙ্গে বসে আড্ডা দিতে লাগে। অন্যদিকে স্বাধীন কিছুই বুঝতে পারে না, হঠাৎ করে মেয়েটির আবার কি হয়ে গেল। আনমনে চিন্তা করছিল গাছের নিচে বসে থেকে। তখনই স্বাধীনের পাশে তার বন্ধু এসে বসে তার পিঠে হাত রেখে বলে, কিরে বন্ধু, কি হয়েছে তোর? এমন চিন্তিত হয়ে রয়েছিস যে? অন্যদিকে স্বাধীন হঠাৎ কারো এমন কথা শুনতে পেয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে তার বন্ধু। স্বাধীন তার মুখে কৃত্রিম হাসির রেখা টেনে বলে, কই কিছুই তো হয়নি, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। আচ্ছা, তা না হয় ভুল দেখলাম, তা পপিকে নিয়ে যে তুই স্টোর রুমে গিয়েছিলিস সেটা তো আর আমি ভুল দেখিনি। স্বাধীন তার বন্ধুর এমন কথা শুনে অবাক হয়ে যায়। নিমিষেই নিজেকে সামনে নিয়ে বলে, কই না তো, আমি তো যাইনি, হয়তোবা তুই অন্য কাউকে দেখেছিস। দেখ, তুই সবার কাছ থেকে লুকাতে পারলেও আমার কাছ থেকে পারবি না। কি হয়েছে সত্যি করে বল আমাকে। স্বাধীন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তার বন্ধুকে বলে,
তারপর পপির সঙ্গে ঘটে যাওয়া বিষয়টা শুরু থেকে শেষ পর্যন্ত বলে। স্বাধীনের কথা শুনে স্বাধীনের বন্ধু স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, দেখ তোকে একটা কথা বলি, জানি না তুই আমার কথাটা মানবি কি না। মানবি না তারপর বলি, যা হয়েছে হয়েছে, পূর্বের সব কিছু ভুলে যা, নতুন করে শুরু কর। আর পপি মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, পুরো কলেজের সিনিয়র থেকে জুনিয়ররা ওর পিছে ঘুরঘুর করে। এর জন্যই তোকে বলতে চাচ্ছিলাম না, আমি জানতাম তুই জ্ঞান দিবি আমাকে। তা বাদ দে সব কথা। তারপর স্বাধীন আর ওর বন্ধু দুজনে মিলে আড্ডা দিতে লাগে গাছের নিচে বসে থেকে। তারপর ক্লাস শুরু হলে পুনরায় এসে ক্লাস করতে লাগে তারা। এভাবেই কেটে যায় অনেক কয়টা দিন। ধীরে ধীরে স্বাধীন আর পপির বিয়ের সময় ঘনিয়ে আসে। তখনই একদিন স্বাধীন তার রুমে এসে মোবাইল চাপছিল। তখনই তার বাবা রুমে এসে স্বাধীনকে বলে, দেখ বাবা, আর রাগ করে থাকিস না, যা হবার তা হয়ে গেছে। পূর্বের সব ভুলে গিয়ে নতুন করে শুরু কর তোরা, এই কামনাই করে। তুই আমার একমাত্র ছেলে, আমার ছেলের বিয়ে হবে ধুমধাম করে। তোর নানার বাড়িতে থেকে তো আর ধুমধাম করে বিয়ে দেওয়া তোকে সম্ভব না। তাই পপির বাবা আর পপির চাচু বলেছে আমাদের বাড়িতে আমাদেরকে ফিরে যেতে। সেইখান থেকেই ধুমধাম করে বিয়ে হবে তোদের দুজনের। তুই কি বলিস? দেখো বাবা, তোমাকে আগেই বলেছি আমি এই বিয়ে করতে পারবো না। তারপরে তোমরা আমাকে জোর করে বিয়েটা করাচ্ছ। বিশ্বাস করো, আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এই বিয়েতে। পুরোটা বিষয় আমার অমতে হচ্ছে। এখন তোমরা যা ভালো বোঝো তাই করো, আমার কোনো আপত্তি নেই। দেখ, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা যদি রাজি না হতাম তাহলে দেখা যেত তোকে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিত ওর মেয়ের সঙ্গে। আর কতদিন তোর নানার বাড়িতে থাকবো? আমাদের তো বাড়ি আছে, সেখানেই তো থাকতে হবে নাকি? স্বাধীন তার বাবার কথায় কোনো উত্তর দিচ্ছে না, বসে থেকে মোবাইল চাপছে। স্বাধীনের কোনো রেসপন্স না পেয়ে স্বাধীনের বাবার রুম থেকে বেরিয়ে যায়। স্বাধীনের মার কাছে গিয়ে স্বাধীনের বাবা বলে, স্বাধীনের বউ উঠয় এই বিয়েতে বিন্দুমাত্র মত নেই। ছেলেটার মতের বাইরে গিয়ে আমরা বিয়ে দিচ্ছি, ওকে জোর করে না। তুমি কি বলো? দেখো, ওদের সঙ্গে আমরা কখনোই পেরে উঠবো না। ওদের মুখের উপরে কথা বলা মানে বুঝতেই পারছো। তারপর স্বাধীনের বাবা আর স্বাধীনের মা এই বিষয় নিয়ে কথোপকথন করতে লাগে। এভাবেই কেটে যায় অনেক কটা দিন। ধীরে ধীরে বিয়ের দিন এগিয়ে আসছে। একদিন বিকেলবেলা পপি ঘুমোচ্ছিল। তখনই পপির ফোন আসতে লাগে। পপি ফোনটা নিয়ে স্ক্রিনের উপর তাকিয়ে দেখে রং নাম্বার। তারপর পপি ফোনটা পাশে রেখে পুনরায় শুয়ে পড়ে। একটু পর আবার ফোন বাজতে লাগে। পপি বিরক্তি নিয়ে ফোনটা কাঁধের কাছে ধরে। আরে কে আপনি? আজব তো, ফোন করে বিরক্ত করছেন আমাকে। আরে আমি স্বাধীন। আর শোন, তোকে বিরক্ত করার জন্য আমি ফোন করিনি। তোকে ফোন করেছি লাস্ট একটা ওয়ার্নিং দেওয়ার জন্য। নিজের জীবনকে যদি নষ্ট করতে না চাস তাহলে কখনোই আমাকে বিয়ে করিস না, এটাই তোর জন্য ভালো হবে। স্বাধীনের এমন কথা শুনে পপি মুচকি হেসে স্বাধীনকে উদ্দেশ্য করে বলে, তুই আমাকে যা করতে পারিস করিস, তাতে বিন্দু পরিমাণে আফসোস নেই আমার। বাট তোকে এই ধর্ষিতা দেহ গ্রহণ করতেই হবে। কথাটা বলে পপি ফোন রেখে দেয়। স্বাধীন পপির কথা শুনেই শুধু রেখে রেখে পোম হচ্ছে। তখনই স্বাধীনের রুমের মধ্যে স্বাধীনের মা এসে বলে, বাবা জলদি জলদি কর, আমাদের বের হতে হবে। কই যাবে এত সকাল সকাল? গোছতে বলছো যে আমাকে? তোর বিয়ের শপিং এর জন্য যাব। স্বাধীন তার মুখে হাসি ফুটিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, যেখানে বিয়ে দিচ্ছ আমাকে জোর করে, সেখানে শপিং তোমরা গিয়ে করো, আমি করতে পারবো না। তারপর স্বাধীন তার মা আর বাবার অনেক জোরাজুরিতেই শপিংয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে স্বাধীন তার মা বাবার সঙ্গে শপিং করতে গঞ্জে চলে যায়। অন্যদিকে পপির মা বাবা চাচা চাচিও গঞ্জে আসে তাদের শপিং করার জন্য। পথে স্বাধীনের মা বাবার সঙ্গে দেখা হয়। তারা একত্রে এসে শপিং করতে লাগে। স্বাধীনের মা বাবা, পপির চাচা যে সবাই শপিং করছিল। অন্যদিকে স্বাধীন আর পপি অন্য পাশ ফিরে দুজন বসে আছে। তখনই পপির চাচি স্বাধীনের দিকে একটা শাড়ি এগিয়ে দিয়ে বলে, দেখো তো বাবা, শাড়িটা কেমন, তোমার পছন্দ হয় নাকি? স্বাধীন তার ফোনের দিক থেকে দৃষ্টি সরিয়ে শাড়ির দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, অনেক সুন্দর আছে শাড়িটা।
দোকানদার এই শাড়িটা প্যাক করে দিন। এইভাবেই শপিং করতে করতে সকাল পেরিয়ে বিকেল হয়ে যায়। তারপর শপিং করা শেষ হলে সবাই মিলে একটা রেস্টুরেন্ট গিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সবাই। বিয়ের দিনটা যত ঘনিয়ে আসছে ততই স্বাধীনের মাথায় দুশ্চিন্তা বাড়ছে। কারণ স্বাধীন ভালো করে জানে নিশ্চয়ই পপির মাথায় কোনো বদ বুদ্ধি আছে, নালে তো মেয়েটার এমনিতেই তাকে বিয়ে করতে চাইতো না। কথাগুলো আনমনে বসে থেকে চিন্তা করছিল স্বাধীন। তখনই পাশ থেকে ওর এক বন্ধু এসে কাঁধে হাত রেখে বলে, দেখ তোর 2 দিন পর বিয়ে, আর তুই এসে এখানে মন খারাপ করে বসে আছিস। জানিস তোর জায়গায় আমি হলে কি করতাম? কি করতিস তুই? নিশ্চয়ই অনেক খুশি হয়েছি, তাই তো? খুশি মানে মহা খুশি হতাম। যে মেয়েটির জন্য কলেজের সিনিয়র থেকে জুনিয়র সবাই লাইনে দাঁড়িয়ে থাকে একটাবার শুধু দেখার জন্য, আর সেখানে কিনা তুই ওই মেয়েটি তোকে জোর করে বিয়ে করতে। তোকে তো আমি সবকিছু খুলেই বললাম। এরপরেও একটা মেয়ে কখনো কি কাউকে বিয়ে করতে পারে? দেখ তুই কিন্তু একদম ভুল ভাবছিস। হয়তো মেয়েটি তার ভুল বুঝতে পেরে তোর সঙ্গে তার আগামী পথটা চলতে চায়, আর উল্টো কিনা তুই মেয়েটাকে ভুল বুঝছিস। মেয়ে 4টায় সোনা ময়না জানি কি করবে আমার সঙ্গে, এই চিন্তাতেই আমার দিন পার হচ্ছে। স্বাধীন আর ওর বন্ধুর কথা বলার মাঝেই সেখানে স্বাধীনের বাবা চলে আসে। তারপর তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, তোমরা এখানে দাঁড়িয়ে আছো আর তোমাদের পুরো বাড়ি খুঁজছি। সকাল থেকে তো না খেয়ে দিয়ে আছো, যাও খেয়ে নাও। তারপর সেইখান থেকে উঠে সোজা খাবার টেবিলে চলে যায়। খাবার টেবিলে এসে স্বাধীন আর ওর বন্ধু বসতেই স্বাধীনের মা এসে ভাত সার্ভ করতে লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোজা স্বাধীন আর তার বন্ধু তার রুমে চলে যায়। এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। স্বাধীন বাসর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে, পপিকে এত করে বললাম বিয়েটা না করতে, কিন্তু শেষমেশ বিয়েটা করেই ফেললো। না জানি ওর কপালে কি দুর্ভোগ বিরাজ করছে। তখনই স্বাধীনকে তার বন্ধু আর স্বাধীনের কিছু কাজিন এসে বাসর ঘরের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দরজা আটকে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়। স্বাধীন ঘরের মধ্যে ঢুকেই তো অবাক হয়ে যায়, কারণ পপি তার খাটের উপর এমনভাবে বসে আছে দেখে যেন মনে হচ্ছে কোনো এক রাজা বাদশা বসে আছে। অমনি স্বাধীন পপির কাছে দৌড়ে গিয়ে বলে, তুই আমার খাটে বসে আছিস কেন? খাট থেকে নাম। তাহলে কই থাকবো আমি? কেন তুই মাঠে থাকবি আর আমি কেন থাকবো তোর সঙ্গে? কখনোই এক পেজে থাকবো না আমি। স্বাধীনের এমন কথা শুনে পপি ডেভিল মার্কা হাসি দেয়। অন্যদিকে স্বাধীন পপিকে এমন করে হাসতে দেখে অনেক রেগে যায়। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পপির কাছে এসে ওর চুল চেপে ধরে। তখনই পপি চিল্লিয়ে বলে, যদি নিজের ভালো চাস তাহলে আমার চুল ছাড়, না হলে তোকে যে কি করব তা তো নিজেও জানিস না। কি আর করবি তুই? তোর বাবার চাচার কাছে গিয়ে অভিযোগ দিবি আমি তোকে মেরেছি, এই তো। এর থেকে তোর বেশি কিছু না। তোকে আগেই বলেছিলাম আমাকে বিয়ে করিস না, তাহলে তোর জীবন আমি হেল করে ফেলবো। তুই আমার জীবন হেল করতে চাইছিলি, তাই তো এখন দেখার কেমন হেল করি। কথাটা বলেই পপি জোরে সুরে একটা চিৎকার দেয়। তখনই স্বাধীনের মা আর বাবা স্বাধীনের রুমের বাইরে এসে দরজায় কড়া নাড়ে আর বলতে লাগে, কি হয়েছে রে মা, তুই এমন করে চিৎকার করছিস কেন? পপি কিছু বলতে যাবে এর আগে স্বাধীন পপির মুখ চেপে ধরে। তখনই স্বাধীন তার মা বাবাকে উদ্দেশ্য করে বলে, আরে না, বইল না, তেলাপোকা দেখে চিৎকার দিয়েছি, বেশি কিছু না, যাও। স্বাধীনের এমন কথা শুনে স্বাধীনের মা আর বাবা দরজার বাহির থেকে হাসতে হাসতে চলে যায়। অন্যদিকে স্বাধীন রেগে পপির দিকে তাকিয়ে বলে, তোমার কি কমন সেন্স বলতে কিছু নাই? ছোট মানুষের মতো কেউ এমন করে চিৎকার দেয় বাড়ি ভর্তি মেহমান, যদি তারা অন্য কিছু ভাবে? পপি তার মুখে বাঁকা হাসির রেখা টেনে বলে। কিভাবে? স্বাধীন পপিকে আর কোনো কথা না বলে খাট থেকে একটা বালিশের কাঁথা মেঝেতে ছুঁড়ে মারে। তারপর পপির হাত ধরে খাট থেকে নামিয়ে দেয় আর বলে, যা নিচে ঘুমা। আমার তো কোনো সমস্যা নেই উপরে ঘুমাতে, তাহলে আমি কেন নিচে ঘুমাবো? তুই যে ঘুমা। আর এখন আমি এই বাড়ির বউ নাকি দেবো আরো একটা চিৎকার করে? তুই কি আমাকে ব্ল্যাকমেইল করছিস? তুই যা ভাবিস তাই তো দেব, আর একটা চিৎকার যদি ভালোই ভালোই নিচে যাবি।
স্বাধীন পপির মুখের ওপর আর কোনো কথা না বলে খাট থেকে নেমে বালিশ আর কাঁথা মেঝেতে বিছিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে পপিও গিয়ে শুয়ে পড়ে। সেভাবেই কেটে যায় অনেকটা সময়। কিরে, তুই লাইট অফ করছিস না কেন এখনো? হ্যাঁ, লাইট অফ করি আর তুই আমার উপর স্বামীর অধিকার খাটাস, তাই না? তা কখনোই হবে না আর। পপির বাচ্চাপনার কথা শুনে স্বাধীন হা হা করে হাসতে লাগে। স্বাধীনকে এমনভাবে হাসতে দেখে পপির রেগে যায়। নিজের রাগকে কন্ট্রোল করে স্বাধীনকে বলে, কিরে, আমাকে বিয়ে করে খেতে পাগল হয়ে যাচ্ছিস? বিনা কারণে হাসিস যে? ভাবছি একটা মেয়ের ধর্ষিতা হয়েছে, দর্শক তো সবই দেখেছে, তাহলে আর কি নিয়ে টেনশন করে? কথাটা বলে স্বাধীন পপির দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিজের জিহ্বা দিয়ে ঠোঁট দুটো ভেজায়। স্বাধীনকে এমন করতে দেখে পপি অনেকটাই ভয় পায়। তারপর খাট থেকে উঠে সোজা লাইট অফ করে টি টেবিলের লাইটটা অন করে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে স্বাধীন এপাশ করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভাঙে, তার চোখের পানি ছেটায়। ঘুম থেকে উঠে মিটমিট করে তাকিয়ে দেখে পপি তার সামনে ড্রেসিং টেবিলে বসে চুল আঁচড়াচ্ছে। স্বাধীনের অনেক রাগ ওঠে, কিন্তু নিজেকে সামনে নিয়ে শোয়া থেকে উঠতে যাবে, তখনই স্বাধীনের নজর যায় পপির কোমরের দিকে। কোমরের নিচে সুন্দর একটা কালো তিল অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বাধীন সেই দিকে। অন্যদিকে পপি ফ্রেশ হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে সাজুগুজু করছিল। হঠাৎ নজর আয়নার দিকে যেতেই স্বাধীন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। পপি স্বাধীনকে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে স্বাধীনের দিকে ফিরে বলে, কি হচ্ছে এগুলো? তুই এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? কই, আমি তোর দিকে তাকিয়ে আছি? আমি তো উঠতে যাচ্ছি। বুঝি, সব বুঝি। চোখের সামনে এমন হঠাৎ দেখে নিজেকে সামলাতে পারছিস না, তাই তো? চোখ দিয়ে গিলে গিলে খাচ্ছিস? মোটেও না। তোর দিকে আমি তাকাতে যাব কেন? আমি তো উত্থান হয়েছিলাম তখন একটু তোর দিকে। বুঝতে পারছি, আর বলতে হবে না। স্বাধীন পপির সম্পূর্ণ কথা না শুনে শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে রুমে এসে জামা কাপড় পরে নিয়ে খাটে শুয়েছিল, তখনই দরজার লক খুলে স্বাধীনের বন্ধুরা প্রবেশ করে। অন্যদিকে পপি ড্রেসিং টেবিলের সামনে বসেছিল। তারপর স্বাধীনের বন্ধুরা স্বাধীনকে এসে নানা কথা বলতে লাগে। পপি সেখানে আর না থেকে সাথে সাথে রুম থেকে বেরিয়ে স্বাধীনের মায়ের কাছে চলে যায়। পপিকে দেখে স্বাধীনের মা বলে, মা, কিচেন রুমে কি করছো তুমি? যাও যাও, রুমে যেয়ে রেস্ট নাও। না আন্টি, ও সরি মা, রুমের মধ্যে বসে থাকতে ভালো লাগছিল না, তাই আপনার কাছে আসলাম। ও মা, তুমি রান্না বান্না করতে জানো? হ্যাঁ জানি, শুধু ডিম ভাজতে আর নুডলস রান্না করতে। এর থেকে বেশি কিছু জানি না। এখন আপনি আমাকে সব রান্না শিখিয়ে দিবেন ধীরে ধীরে। আচ্ছা মা, ধীরে ধীরে সব শিখিয়ে দিব। এখন যাও কিচেন রুম থেকে। না মা, আপনি এখন থেকে আমাকে শিখাবেন। তারপর স্বাধীনের মা রান্না করছিল আর পপি কোনটা কি সেগুলো জিজ্ঞেস করছিল আর স্বাধীনের মা উত্তর দিচ্ছিল। অন্যদিকে স্বাধীনের বন্ধুরা স্বাধীনকে এসে বলে, কিরে, বাসরাত কেমন হলো তোর? স্বাধীন হাসতে হাসতে তার বন্ধুদেরকে বলে, কিসের বাসরাত? আমি তো ওকে আমার স্ত্রী হিসেবেই মানি না, তাহলে বাসরাত কোথা থেকে আসছে বলতো? দেখ, তোকে আগে অনেক বুঝাইছি, আর কত বোঝাবো বল? অতীতের সব কথা ভুলে গিয়ে নতুন করে শুরু কর। মেয়েটা তো তার ভুল বুঝতে পেরে তোকে নিজে করে নিয়েছে, তাই না? কিন্তু তুই মেয়েটির সঙ্গে যে কাজটি করেছিস তা মোটেও ঠিক করিসনি। তারপরও মেয়েটি তোকে আপন করে নিয়েছে। স্বাধীন নিশ্চুপ দর্শকের মতো কথাগুলো মন দিয়ে শুনছিল। দেখ, তোকে আগেই বলেছি এই বিষয় নিয়ে আমার সঙ্গে আর নেক্সট টাইম কথা বলবি না। যদি কোনো প্রয়োজনে কথা বলতে ইচ্ছে করে তাহলে বল, না হলে আমি ঘুমাবো, রাতে ঘুমাতে পারিনি। তার মানে তলে তলে টেম্পো চালাও আমরা বললেই হরতাল, তাই না? আরে মোটেও না, তোরা যা ভাবছিস তা না। আমাকে নিচে ঘুমাতে হয়েছে, রাতে ঘুম ভালো হয়নি, তাই অনেক ঘুম পাচ্ছে, তাই ঘুমাবো। এ থেকে বেশি কিছু না। তারপর স্বাধীন তার বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টায় কথা বলতে লাগে। অন্যদিকে পপি রান্না করছে, স্বাধীনের মা সবকিছু দেখিয়ে দিচ্ছে। রান্না শেষ হলে পপির দিকে তাকিয়ে স্বাধীনের মা হাসে। স্বাধীনের মাকে পপি তার দিকে এমনভাবে তাকিয়ে হাসতে দেখে স্বাধীনের মাকে বলে, কি হয়েছে মা, আমার দিকে তাকিয়ে এমন করে হাসছেন কেন?
তোমার রুমে গিয়ে আয়নাতে নিজের মুখটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি কেন হাসছি। একটা কাজ করো, তোমার মুখটা সকলের আড়াল করে নিয়ে যাও, কেউ যেন আবার তোমাকে দেখতে না পায়, তাহলে কিন্তু আবার হার্ট অ্যাটাক করে ফেলবে, তখন আবার হাসপাতালে নিয়ে যেতে হবে তাকে। স্বাধীনের মায়ের কথায় আগামাথা কিছুই বুঝতে পারে না পপি। আর রান্না শেষ হলে কিচেন রুম থেকে বেরিয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে স্বাধীন তার বন্ধুরা হাসাহাসি করছে। সেই দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে যায়। ওয়াশরুমে ঢুকে আয়নাতে নিচের চেহারা দেখে পপি যেন নিজেকে নিজেই চিনতে পারছে না, কারণ সারা মুখে কালি লেগে আছে, যেন একটা কালো পেতনি। তারপর পপি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে স্বাধীন তার বন্ধুদের দিকে তেমন একটা ভ্রুক্ষেপ না দিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল আঁচড়াতে লাগে। স্বাধীনের অনেক খারাপ লাগে, তারপরেও স্বাধীন তার বন্ধুদেরকে কিছুই বুঝতে দেয় না। তারপর পপির ড্রেসিং টেবিলের উপর থেকে উঠে রুম থেকে বের হতে গেলে স্বাধীন আর তার বন্ধুদেরকে বলে, খাবার রেডি হয়েছে, সবাই খাবার খেয়ে নেন। নিচে আসেন, খাবার টেবিলে সবাই। কথাটি বলে পপি চলে যায়। এক এক করে স্বাধীন আর তার বন্ধুরা খাওয়ার টেবিলে চলে যায়। স্বাধীন আর তার বন্ধুদেরকে খাবার সার্ভ করে পপি। খাবার খেতে যাবে তখনই স্বাধীনের মা সবাইকে বলে, জানিস বাবা আজকে রান্নাটা কে করেছে? স্বাধীন আর তার বন্ধুরা খাবার খেতে খেতে বলে, কে রান্না করেছে মা? হ্যাঁ আন্টি, রান্নাটা অনেক ভালো হয়েছে। তা পপি ভাবি রান্না করতে পারে? তা তো আগে জানতাম না, দেখে তো মনে হচ্ছে শুধু। কথা কম বলো, খাবার খাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে স্বাধীন ও তার বন্ধুরা একত্রে আড্ডা দিতে থাকে। এভাবেই কেটে যায় 3টা বিকেলের দিকে। পপির চাচা, বাবা, চাচিমা অনেকে আসে স্বাধীনের বাড়িতে। পপি তার চাচি আর মাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাদেরকে জড়িয়ে ধরে। তারপর তাদের সঙ্গে কলাকৌশল করে। তখন স্বাধীন তার বন্ধুরা তাদের সামনে যেতে যাবে, অমনি পপির চাচা স্বাধীনকে বলে, কিরে বাবা, কেমন আছো তুমি? স্বাধীন পপির চাচার দিকে এক পলক তাকিয়ে তেমন একটা ভ্রুক্ষেপ না দিয়ে সেখান থেকে চলে যায় বন্ধুদেরকে নিয়ে বাজারে। সেখানে পপির চাচা অনেকটাই লজ্জিত হয় এবং অনেক রাগ উঠে যায় তার। তখনই পপি এসে তার চাচার সঙ্গে কথা বলতে লাগে। কথা বলার এক পর্যায়ে পপির চাচা পপিকে বলে, মা তুই ভালো আছিস তো? হঠাৎ পপির চাচার এমন প্রশ্নে পপি ভরকে ওঠে। নিজেকে সামলে নিয়ে পপি বলে, হ্যাঁ চাচা, অনেক ভালো আছি। কেন চাচা, তোমার দেখে কি মনে হচ্ছে আমি খুশি নেই? হ্যাঁ মা, তোকে দেখে একটু মনে হচ্ছে না তো তুই সুখে আছিস। একদিনই মুখটা কেমন যেন চুপসে গেছে, বোধহয় অনেক চিন্তা করিস। দেখ এখনো সময় আছে, নিজের ভালো বোঝ। এই ফকিনীর বাচ্চার ছেলেটাকে ডিভোর্স দিয়ে বাসায় চল। না চাচু, এগুলো কি বলছো তুমি? আমি স্বাধীনের সঙ্গে অনেক হ্যাপি আছি আর মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। কথাগুলো বলেই পপি মাথা ঘুরিয়ে পড়ে যায়। অমনি পপির চাচা তাকে ধরে ফেলেন। তারপর পপিকে কোলে করে তার রুমে নিয়ে শুইয়ে দেয়। পপির বাবা তাদের পার্সোনাল ডাক্তারকে ফোন করে আসার জন্য। ডাক্তার এসে পপিকে দেখে চিন্তিত কণ্ঠে সবাইকে বলে, চিন্তার কোনো বিষয় নেই, আমি যা ভাবছি তা যেন না হয়। একটা মেডিকেল টেস্ট করাতে হবে ওর। কি বলছেন না বলছেন, হয়তো খাওয়া দাওয়া না করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এজন্য বোধহয় মাথা ঘুরে পড়ে গেছে। আর আপনার ডাক্তার পরীক্ষা করতে বলছেন? আসলে আমি যা ভাবছি তাও নাও হতে পারে। কি ভাবছেন আপনি? যা বলা যাবে না পরীক্ষা করে? পপি মাকে দেখে যা বুঝলাম তিনি গর্ভবতী। এর জন্যই আপনাকে বলছি একটা মেডিকেল চেক আপ করে শিওর হওয়া দরকার। ডাক্তারের এমন কথা শুনে বিয়ে বাড়িতে থাকা সবাই পপিকে নানা কথা বলে। পপি বুঝতে পারে ওই দিন স্বাধীন তাকে জোর করে ধর্ষণ করেছিল, এর জন্যই তার পেটে বাচ্চা চলে আসে। এখন পপি তার মা বাবাকে কি জবাব দিবে, স্বাধীনের মা বাবাকে কি মুখ দেখাবে, এই চিন্তা করতে লাগে। তবে অনেকে নানা কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে যায়। তখনই পপির মা পপির কাছে এসে বলে, দেখ মা, তুই আমার কাছ থেকে কিছু লুকাবি না, যা হয়েছে সত্যি করে বল। পপি কিছু বুঝতে না পেরে তার মাকে সব কথা খুলে বলেন। সঙ্গে এও বলে যে তার জন্যই স্বাধীনকে জোর করে বিয়ে করেছে পপি। পপির কথা শুনে পপির মা ভীষণ রেগে যায়। রেগে খাট থেকে উঠে যেতে যাবে, অমনি পপি তার মায়ের হাত চেপে ধরে বলে, দেখো মা, তুমি ছেলেটাকে ভুল বুঝো না, কারণ ছেলেটার সঙ্গে আমি যা করেছি এর জন্য আমার এমন শাস্তি পাওয়াটা স্বাভাবিক।
প্লিজ তুমি বাবা আর চাচাকে বলো না, তাহলে দেখবে ওরা স্বাধীনকে মেরে ফেলবে। তুমি গিয়ে বলো স্বাধীনের সঙ্গে বিয়ের আগেও সম্পর্ক ছিল আমার, এর জন্যই স্বাধীনের বাচ্চা আমার পেটে। কথাগুলো বলে করুণ চোখে পপি তার মায়ের দিকে তাকিয়ে থাকে। প্লিজ মা, কাউকে বলো না, তোমার পায়ে ধরে বলছি। আচ্ছা, আমি কাউকে বলবো না। এখন তুই শান্ত হ। তোর পেটের মধ্যে আর একটা অস্তিত্ব ফুটে উঠেছে। কথাটা বলে হাসি মুখ নিয়ে পপির মা রুম থেকে বেরিয়ে যায়। পপিও একটু মুচকে হাসি দিয়ে ওঠে, কারণ পপি এমন কিছু একটা চাচ্ছিল। তারপর পপির বাবা আর চাচা চাচির কাছে গিয়ে পপির বলা কথাগুলো বলতে লাগে। পপির এমন কথা শুনে পপির চাচা আর বাবা অনেকটাই রেগে যায়, কিন্তু নিমিষে নিজেদেরকে সামলে নেয়। অন্যদিকে স্বাধীন আর তার বন্ধুরা বাসায় এসে এমন কথা শুনে অবাক হয়েছে। তখনই স্বাধীনের বন্ধু স্বাধীনের হাত ধরে বলে, বাহ দোস্ত বাহ, তোর তো দেখি হেভি এনার্জি। বিয়ের একদিনই বাচ্চার বাপ হয়ে গেলি, আর আমরা বললাম বাসরাত কেমন হলো আর বললি উল্টাপাল্টা কথা। দেখো, আমার সঙ্গে মশকরা করবি না তোরা। আমি নিজেও বুঝতে পারছি না কি বলছে এগুলো ওরা। কথাটি বলে স্বাধীন দৌড়ে নিচ থেকে তার রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে পপি অন্য পাশ ফিরে শুয়ে আছে। পপির কাছে গিয়ে পপির হাতটা টান দিতেই পপি শোয়া থেকে উঠে বসে পড়ে। তখন এর আগে কটমট করতে করতে স্বাধীন পপিকে বলে, বাইরে এগুলো কি কথোপকথন হচ্ছে? তোর পেটে বাচ্চা মানে? আমি জানতাম তোর মাথাতে উল্টাপাল্টা কোনো চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু যে তুই অন্যজনের সন্তান নিয়ে আমাকে বিয়ে করবে, এইটা আমি কখনো ভাবতেও পারিনি। কথাটা বলা শেষ না হতেই পপির রেগে গিয়ে স্বাধীনের গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। অনেক হয়েছে, আর না। তোর অনেক অপমান সহ্য করেছি আমি, কিন্তু আর করব না, কারণ এখন আমার বেঁচে থাকার অবলম্বন পেয়ে গেছি। আর কি বলছিস তুই? এটাই অন্য কারোর অবৈধ সন্তান? এটা তোরই সন্তান। ওই দিন যে আমাকে কথাটা বলেই পপি খাট থেকে উঠে তার ব্যাগে তার জামা কাপড়গুলো গোছাতে লাগে। পপির কথা শুনে স্বাধীন খাটে বসে পড়ে। স্বাধীন নিজেও বুঝতে পারে না কি করবে এখন। তখনই আনমনে ভাবতে লাগে, যা হয়েছে হয়েছে, সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু কর জীবনটা। আর মেয়েটিকে তো অনেক কষ্ট দিয়েছি, আমার কষ্টের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। এর থেকে এখন ওকে মেনে নেই। কথাগুলো আনমনেই বলতে লাগে স্বাধীন। তারপর পপির দিকে তাকিয়ে দেখে তার ব্যাগ গোছানো শেষ হয়ে গেছে। দরজা দিয়ে এখন বের হয়ে যাবে। স্বাধীন দৌড়ে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে পপিকে পেছন থেকে জড়িয়ে ধরে। তুই কি করছিস? আমাকে ছাড়, না হলে তোর কিন্তু ভালো হবে না। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, এতে কার কি? বউ? তাও আবার আমি? তুই না কিছুক্ষণ আগেই আমাকে নষ্টামির অপবাদ দিলি, এখন আবার নষ্ট মেয়েকে নিজের বউ বলছিস? 10 মাস পর স্বাধীন আইসিইউর সামনে পায়চারি করছে। তখনই আইসিইউর মধ্য থেকে ছোট্ট বাচ্চার কান্নার শব্দ ভেসে আসে। তখনই বসা থেকে বাবা এসে তার কাঁধে হাত রাখে। একটু পর ডাক্তার আইসিইউর মধ্য থেকে বেরিয়ে আসে। অমনি স্বাধীন দৌড়ে গিয়ে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে, ডাক্তার, এখন রোগী কেমন আছে? আলহামদুলিল্লাহ, মা এবং বেবি দুজনেই ভালো আছে। একটু পরে কেবিনে শিফট করা হবে। কথাটা বলে ডাক্তার চলে যায়। স্বাধীন চেয়ারে গিয়ে বসে পড়ে। একটু পর পপিকে আর তার বাচ্চাকে নিশ্চিত করা হলে স্বাধীন দৌড়ে পপির কাছে চলে যায়। পপির কপালে আলতো করে একটা কিস করে বলে, কেমন আছো এখন তুমি? হ্যাঁ, ভালো আছি। শুধু কি আমাকে আদর করলেই হবে? এখন তো আদরের একটা অংশীদার হইল, তাই না? হুম। কথাটি বলে স্বাধীন তার বাচ্চাকে কোলে তুলে নেয়। তখনই কেবিনের বাইরে থেকে দরজায় কড়া নাড়ে স্বাধীনের মা বাবা। পপির মা বাবা চাচা চাচি বলে, আমরা কি এখন ভেতরে আসতে পারি? কথাটা বলে হাসতে হাসতে তারা কেবিনের মধ্যে ঢুকে পড়ে।